হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 প্রশ্ন বিচিত্রা 2025 পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করছি। পেজ নম্বর 213। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেবো। একে দাগ, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কোনটা হবে? দেখো, এক্ষেত্রে খেয়াল রাখবে যে বরফ যখন কঠিন থেকে তরল হবে, অর্থাৎ বরফ গলে যখন জল হবে তখন আয়তনে কমে, তাই তাদের উপর চাপ বাড়ালে গলনাঙ্ক কি হবে? কমবে। তাহলে উত্তর হবে কমে যায়। এরপর দুই দেখো, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। তিনের কোশ্চেন, জেডেন প্লাস H2SO4 থেকে ZnSO4 প্লাস H2 এই বিক্রিয়ার জারক পদার্থ কোনটা? চলো দেখে খেয়াল করো, Zn প্লাস H2SO4 থেকে ZnSO4 প্লাস H2 তৈরি হচ্ছে। এখানে Zn কি করছে? দুটো ইলেকট্রন বর্জন করছে, আর ইলেকট্রন বর্জন করাটাকে আমরা জারণ বলি, তাই Zn থেকে ZnSO4 এটা জারণ ঘটেছে। তাহলে জারণ যখন ঘটবে তাহলে H2SO4 কি করছে? Zn কে জারিত করে ZnSO4 তৈরি করছে। তাহলে জারক পদার্থ কোনটা? H2SO4 হচ্ছে জারক পদার্থ। H2SO4 Zn কে জারিত করছে, তাই H2SO4 হচ্ছে জারক পদার্থ। এরপর দেখো, কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় তার নাম হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? এখানের মধ্যে কপার সালফেট হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরপর 50 কিলোমিটার ওপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হলো 4 লক্ষ ভোল্ট, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে, তাহলে এখানে এর উত্তরটা সঠিক। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো, এখানের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এরপর দুয়ের দাগটা আমরা দেখে নেবো। দেখো, একটি বাক্যে উত্তর দিতে বলেছে। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো, কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না? তাহলে এক্ষেত্রে উত্তর হবে কোন? তাহলে মাধ্যমের কি বলেছে? প্রয়োজন হয় না, তাহলে বিকিরণ হবে। তাহলে উত্তর লিখছি বিকিরণ। এরপর দেখো, তিনের কোশ্চেন, এই নির্দিষ্ট গলনাঙ্কনে এমন একটি পদার্থের নাম লিখো। তাহলে সেক্ষেত্রে উত্তর হবে মোম, মাখন, চর্বি ইত্যাদি। তাহলে মোমও লিখতে পারো, মাখনও লিখতে পারো, চর্বিও লিখতে পারো। আমি মোম ও চর্বিটা লিখলাম। এরপর শিশির পড়ার শর্ত চেয়েছে। শিশির পড়ার ভালো শর্ত হচ্ছে, একটা হচ্ছে মেঘমুক্ত পরিষ্কার আকাশ, এছাড়া বায়ুপ্রবাহ যাতে না ঘটে। তাহলে আমি এখানটা শুধুমাত্র মেঘমুক্ত পরিষ্কার আকাশটা লিখলাম। এরপর দেখো, আলু এবং লিভার বা মেটাতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম। উত্তর হবে কি? ক্যাটালেজ। আলুতে বা লিভারে ক্যাটালেজ এনজাইম থাকে। এরপর দেখে নেবো এদিকের উত্তরটা। বলছে অক্সিজেন কোনো পদার্থের দহনে কি উৎপন্ন করে? অক্সিজেন কোনো পদার্থের দহনে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, অর্থাৎ সোজা কথা অক্সাইড তৈরি করে। তাহলে উত্তরটা হবে অক্সাইড তৈরি করছে। এরপর লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড। দেখো, যেটাকে যাতে প্রলেপ দেবে সেটা ক্যাথোড, যেহেতু লোহার চামচে আমি প্রলেপ দিচ্ছি তাহলে লোহার চামচটা হচ্ছে ক্যাথোড হবে। তাহলে উত্তর হবে লোহার চামচটা ক্যাথোড। এরপর দেখো, তিনের কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন? দেখো, ক্যাথোডে বিজারণ ঘটবে তার কারণ হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়নগুলো কি করছে? ক্যাটায়ন ক্যাথোডে যাচ্ছে। তাহলে ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করে? আয়ন পরমাণু তৈরি করে দেয়। তাহলে সেক্ষেত্রে ক্যাটায়ন যেহেতু ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, তাই ক্যাথোডে বিজারণ ঘটছে। এরপর চলে যাবো তিনের দাগের শূন্যস্থান পূরণ দিয়েছে। দেখো, ফিউজ দ্বারের গলনাঙ্ক খুব কম হওয়া দরকার। তাহলে এখানটা কম কথাটা লিখবে। এগুলো কি দিয়েছে? এগুলো বরফ দিয়ে বানানো হয়, কারণ বরফ তাপে কি হচ্ছে? কুপরিবাহী। তাহলে কুপরিবাহী কথাটা লিখছো শূন্যস্থানে। এরপর দেখো, Fe থেকে Fe2+ দুটো ইলেকট্রন, এটি কি হবে? যেহেতু দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তাই এটা জারণ বিক্রিয়া। তাহলে এই জায়গাটা জারণ লিখছো। ধাতুর ঔজ্জ্বল্য বাড়াতে তড়িৎ লেপন করা হয়, তাহলে এই জায়গাটায় তড়িৎ লেপন। তাহলে উত্তরগুলো তোমরা যদি লিখে নাও, প্রথমে হচ্ছে কম, তাহলে কমটা লিখলে একের উত্তর। দুয়ের উত্তরটা হচ্ছে কুপরিবাহী, কথাটা লিখলে কুপরিবাহী। তারপর 3 নম্বরটা হচ্ছে জারণ, আর চারটা হচ্ছে তড়িৎ লেপন। এই উত্তরগুলো লিখছো। এরপর দেখো, ড্যাশ সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করে। তাহলে সমযোজী যৌগের নাম লেখো যেটা তড়িৎ পরিবহন করে। অবশ্যই কি হবে? গলিত হাইড্রোক্লোরিক অ্যাসিড বা গলিত HCl হবে। এরপর দেখো, যেসব পদার্থের রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের বলে অনুঘটক। তাহলে এই জায়গাটা অনুঘটক উত্তরটা লিখে দিচ্ছ। এরপর 4 দেখে, হিউমেসিন কি? এর সাথে একটা অথবা দিয়েছে, শীতকালে হাতি ধুলো মাখে কেন? দেখো,
বরফের সঙ্গে নুন মেশালে মিশ্রণের উষ্ণতা কমে। এই কম উষ্ণতার মিশ্রণ মাছ সংরক্ষণে, ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করা হয়। বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশে হিমমিশ্র তৈরি করা হয়। দেখো, হাতি গায়ে ধুলো মাখে, তার একটা কারণ হলো ধুলো মাখলে ধুলোর কণাগুলোর ফাঁকে ফাঁকে বায়ু আটকে থাকে। বায়ু তাপের কুপরিবাহী, তাই দেহ থেকে বেরিয়ে আসা তাপ বায়ু দিয়ে ভালোভাবে পরিবাহিত হতে পারে না, তাই শীতকালে হাতির আরাম লাগে। এর পরের কোশ্চেন দেখো, একটি 50 গ্রাম ভরের উষ্ণতা 2 ডিগ্রি সি বৃদ্ধি করতে 25 ক্যালোরি তাপ লাগে। ওই পদার্থের আপেক্ষিক তাপ কত? দেখো, এইচ এর মানটা দেওয়া আছে, সরি এম এর মানটা দেওয়া আছে 50 গ্রাম, টি এর মানটা যেহেতু উষ্ণতার পরিবর্তন 2 ডিগ্রি সি হচ্ছে, তাই টি সমান 2 ডিগ্রি সি লিখেছি। এইচ হচ্ছে 25 ক্যালোরি। তাহলে এস এর মানটা চেয়েছে। তাহলে আমরা জানি এইচ ইকুয়াল টু এম এস টি বা এস ইকুয়াল টু এইচ বাই এম টি। তাহলে এইচ এর মানটা বসালাম, এম এর মানটা বসালাম, আর টি এর মানটা বসালাম। 25 দিয়ে গেলে নিচে 2 আসছে, তাহলে 1/4 অর্থাৎ 0.25 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে আপেক্ষিক তাপের মানটা। এর পরের কোশ্চেন দেখো, শীতকালে শীতপ্রধান দেশে জলাশয়গুলির উপরিতলে বরফ জমা থাকলেও জলজ প্রাণীরা বেঁচে থাকে কিভাবে? চলো দেখে নেব। দেখো, এখানে উত্তরটা লিখবে যে বরফের ঘনত্ব জলের তুলনায় কম, তাই জলের উপরে বরফ ভেসে থাকে, বরফের জলায় তল থাকে, তাতে মাছেরা বেঁচে থাকে। এর পরের কোশ্চেন দেখো, কি দিয়েছে? জেডএনও প্লাস সি থেকে জেডএন প্লাস সিও এই সমীকরণে জারণ বিজারণ বিক্রিয়া দুটি লিখতে বলেছে, যেখানে ইলেকট্রন আদান প্রদান দেখাতে বলেছে। প্রথমত দেখে নাও, জেডএনও থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে জেডএন তৈরি হয়েছে, তাই এটা হচ্ছে বিজারণ। কার্বন অক্সিজেন যুক্ত হয়েছে, তাই এটা জারণ। যদি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখায়, ইলেকট্রন গঠনের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে কার্বন কি করছে? তার বাইরের কক্ষে দুটো ইলেকট্রন ত্যাগ করছে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ মানে জারণ, তাই এটা জারণের উদাহরণ। অপরপক্ষে Zn2+ দুটো ইলেকট্রন গ্রহণ করছে, তাই এটা বিজারণ ঘটছে। এরপর দেখো, ঝালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় কেন? দেখো, চাপে রাখা অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের উচ্চ গতিতে নির্গত মিশ্রণের দহনে ঝালাই করার সময় আলোক শক্তি আসে। তাহলে ঝালাইয়ের সময় তাপ ও আলোক শক্তি আসে তাপমতি রাসায়নিক বিক্রিয়া থেকে। বিক্রিয়াটা তোমরা দেখে নিচ্ছ, এতে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা সৃষ্টি হতে পারে। এর এত উষ্ণতা যে আলো উৎপন্ন হয়, তাতে খানিকটা অতিবেগুনি রশ্মিও থেকে যায়। অতিবেগুনি রশ্মি চোখের পক্ষে ক্ষতিকারক, তাই যারা ওয়েল্ডিং করেন তাদের বিশেষ ধরনের ফিল্টার লাগানো চশমা পরে কাজ করতে হবে। এরপর দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি কি উৎপন্ন হয় তা লিখতে বলেছে। খেয়াল করো, গলিত NaCl আয়নিত হয়ে Na+ ও Cl- আয়ন তৈরি করে। দেখে নাও বিয়োজনটা। ক্যাথোডে Na+ ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু করে, তাই এটা বিজারণ ঘটছে। আর অ্যানোডে Cl- আয়ন কি করছে? ইলেকট্রন ত্যাগ করে ক্লোরাইড পরমাণু তৈরি করছে। দুটো ক্লোরাইড পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস হিসাবে মুক্ত হয়। এরপর দেখো, গ্যালভানাইজেশন কি, এর প্রয়োজনীয়তা কেন? দেখো, তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। এর প্রয়োজনীয়তা হচ্ছে লোহার সৌন্দর্য বৃদ্ধি করা, 2 নম্বর স্থায়িত্ব বৃদ্ধি করা, 3 নম্বর লোহার উপর যাতে মরচে না পড়ে সেদিকটা খেয়াল রাখা। এরপর দেখো, ধাতু ও তড়িৎ বিশ্লেষক পদার্থ উভয় তড়িৎ পরিবাহী হলেও এদের পরিবহনের মাধ্যম আলাদা, ব্যাখ্যা করো। ধাতুর মধ্যে উপস্থিত মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, আর অপরপক্ষে তড়িৎ বিশ্লেষক পদার্থ আয়নিত হয়ে যে আয়ন উৎপন্ন করে তারা তড়িৎ পরিবহন করে। অর্থাৎ ধাতুর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন, আর তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে উৎপন্ন আয়ন বা যার মধ্যে ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ পরিবহন করে। এরপর দেখো, বিদ্যুৎ চালিত ট্রেনের পেন্টোগ্রাফ ও বিদ্যুৎবাহী তারের সংযোগস্থলে মাঝে মাঝে জোরালো আলো সৃষ্টি হয় কেন? দেখে নাও, রেলগাড়ির যে অংশটা বৈদ্যুতিক তার ছুঁয়েছে তাকে বলে পেন্টোগ্রাফ। চলার সময় ঝাঁকুনি হলে, চলার সময় গাড়িতে ঝাঁকুনি হলে পেন্টোগ্রাফ যেই তা ওপরের তার থেকে একটু ছাড়িয়ে যায়, তখনই এই জোরালো আলো দেখা যায়। এই সবগুলোই হচ্ছে তড়িতের ফুলকি। এরপর দিয়েছে বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন? দেখো, বায়ুর মধ্যে বিভিন্ন কি হচ্ছে আয়ন, এমনকি জলীয় বাষ্প ভেসে বেড়ায়, যেগুলি তড়িতের পরিবাহী, তাই বাতাস মাধ্যমে তড়িৎ পরিবাহিত হয়। এরপর লাইফ সায়েন্স পার্টটা দেখে নেবো কি দিয়েছে। চলো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছে শূন্যস্থান পূরণ দিয়েছে, বলছে মটর, বিনস, ছোলা প্রভৃতি হলো সিম্বিগোত্রীয় উদ্ভিদ। তাহলে প্রথম উত্তরটা লিখে নেবো সিম্বিগোত্রীয় উদ্ভিদ। তাহলে এই জায়গাটা লিখছি সিম্বিগোত্রীয় উদ্ভিদ শূন্যস্থানে। এরপর দেখো, দুয়ের যে কোশ্চেনটা দিয়েছে ডেঙ্গি রোগের জীবাণুর নাম। তাহলে ডেঙ্গি রোগের জীবাণুর নামটা, জীবাণুর নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস।
তাহলে এই জায়গাটা লিখে দিচ্ছি ফ্ল্যাভি ভাইরাস। এরপর দেখো 3 কোশ্চেন, আম গাছের প্রাথমিক বৃদ্ধিতে ড্যাশ সার প্রয়োগ করা হয়। এটা খুবই সহজ, নাইট্রোজেন সার প্রয়োগ করা হয়। তাহলে এই জায়গাটায় নাইট্রোজেন কথাটা লিখে দেবে। এরপর চলো দেখে নেবো এদিকের পার্টটা, মাছের প্রাথমিক খাবার হলো ফাইটোপ্ল্যাঙ্কটন। তাহলে উত্তরে কি লিখবো, শূন্যস্থানে লিখবো ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন যেটাকে আমরা ছোট ছোট উদ্ভিদ বলি, প্ল্যাঙ্ক অনুসার দেবে প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন। এরপর দেখো মৌমাছির জীবনচক্রের তৃতীয় পর্যায়টির নাম হলো, দেখো প্রথমটা হচ্ছে ডিম, লার্ভা, পিউপা আর পূর্ণাঙ্গ। তাহলে 3 নম্বরে আমরা পেয়ে গেলাম কোনটা, পিউপা। এরপর পরের পেজটা দেখে নেবো। এরপর দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করতে বলেছে। চা পাতায় উপস্থিত উপখাদ্যটির নাম। চা পাতায় কোনটা থাকে, ট্যানিন থাকে। প্রদত্ত কোনটি রবি ফসল, শীতকালে ফসল হয় কোনটা, গমটা। এরপর দেখো যে রক্তের মাধ্যমে সঞ্চারিত ভাইরাস গঠিত যকৃতের ক্ষতজনিত রোগ হলো, এদের মধ্যে কোনটা হবে, হেপাটাইটিস হবে। এরপর বিসদৃশ্য শব্দ, দেখো বাটা, রুই, কাতলা, মৃগেল। এদের মধ্যে রুই, কাতলা, মৃগেল তিনটি হচ্ছে দেশীয় মেজর কার্ভ, আর বাটাটা হচ্ছে মাইনর কার্ভ। তাই মাইনর, এটা বাটাটা উত্তর হবে। ঢেকাল পদ্ধতি, দোলানো পদ্ধতি, ড্রিপ পদ্ধতি, রাহাত পদ্ধতি। রাহাত, দোলানো আর ঢেকাল এই তিনটা হচ্ছে প্রাচীন, আর আধুনিক কোনটা, ড্রিপ পদ্ধতি। তাহলে উত্তর হবে ড্রিপ পদ্ধতি। এবার প্রতি ক্ষেত্রে দুটো করে উদাহরণ দিয়ে রয়েছে, কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছানাশক দুটো পদার্থ। তাহলে উত্তর হবে কি, একটা হচ্ছে 2,4-D আর একটা হবে পিক্লোরাম। তাহলে আমরা উত্তরটা লিখে নেবো 2,4-D আর একটা হচ্ছে পিক্লোরাম। ডেলাফনও লিখতে পারো। এরপর দেখো অসংক্রামক রোগ গঠিত মহামারী। তাহলে অসংক্রামক রোগ গঠিত মহামারী কোনটা, উত্তর হবে, দেখো ওখানে উত্তরটা আমরা লিখে দেবো ফুসফুসের ক্যান্সার। তাহলে এই জায়গাটা আমি লিখে দিচ্ছি ফুসফুসের ক্যান্সার। এছাড়া আর একটা উত্তর আছে করোনারি হার্ট ডিজিজ, যে কোনো একটা লিখবে। এরপর দেখো 5-এর দাগে যে কোশ্চেনগুলো দিয়েছে, নিবিড় মিশ্রচাষ কাকে বলে, দেখে নাও। 3 ধরনের দেশীয় কার্প, রুই, কাতলা, মৃগেল। এর সঙ্গে 3 ধরনের বিদেশি কার্প, সিলভার কার্প, গ্রাস কার্প ও কমন কার্পকে একই পুকুরে একসাথে প্রতিপালন করাকে বলে নিবিড় মিশ্র চাষ। এরপর কোশ্চেন আছে হিউমাস কি, চলো দেখে নাও। মাটির উপর গাঢ় রঙের জৈব উপাদান যা উদ্ভিদ ও প্রাণীজ পদার্থের পচন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। এরপরে কোশ্চেন, লিটার তৈরি করার পূর্বে কি দিয়ে ঘরের মেঝে জীবাণু পরিষ্কার করা, ঘরের মেঝেতে লিটার তৈরির আগে চুন ও ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণুমুক্ত করা। এরপর দেখো অর্থনৈতিক গুরুত্বের ভিত্তিতে উভগুণ সম্পন্ন দুটি মুরগির উদাহরণ চেয়েছে। উত্তর হবে রোড আইল্যান্ড রেড আর প্লাইমাউথ রক। এছাড়াও নিউ হ্যাম্পশায়ার, যে কোনো দুটো। কালাজের সৃষ্টিকারী আদ্য প্রাণীর নাম ও তার বাহকের নাম। দেখো জীবাণুর নাম হচ্ছে লিজমেনিয়া নামক প্রোটোজোয়া, আর বাহক হচ্ছে স্ত্রী বেলেমাছি। এরপর দেখো 6 দাগের কোশ্চেন কি দিয়েছে, এগুলো যে কোনো দুটো করতে হবে। চাষের জমি প্রথমে অনাবাদি ফেলে রাখা হয় কেন, দেখে নাও। দুটো ফসলের মাঝের সময়টা যদি জমিতে কোনো চাষ না করা যায়, তবে প্রাকৃতিক উপায়ে মাটি তার হারানো উপাদানগুলি ফিরে পায়। কারণ এই সময় মাঠে জমা হওয়া মৃত উদ্ভিদ, প্রাণী বা অন্যান্য জৈব বস্তু নামক নানা রকম জীবাণুর ক্রিয়ায় পচে মাটিতে মিশে যায়, ফলে মাটি তার ফুরিয়ে যাওয়া উপাদানগুলো আবার ফিরে পায়। এরপরে কোশ্চেন দেখো, জৈব সার ব্যবহারের দুটি উপকারিতা লিখতে বলেছে। দেখো 1 নম্বর হচ্ছে জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়াবে। 2 নম্বর, জৈব সার ব্যবহার করলে মাটি রঞ্জযুক্ত হয়, ফলে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়। এছাড়া জৈব সার মাটির গঠন উন্নত করে, এমনকি উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে। এরপরে কোশ্চেন, কেন ময়লা জলে মাছ চাষ করা হয়ে থাকে, দেখে নাও। ময়লা জলে থাকা বিভিন্ন অজৈব পদার্থ অজৈব সারের মতো কাজ করে, ফলে জলে নাইট্রোজেন ও ফসফরাসের পরিমাণ বৃদ্ধি পায়। তাই মাছের প্রাথমিক খাবার ফাইটোপ্ল্যাঙ্কটন প্রচুর পরিমাণে তৈরি হয়, আর এরই ফলে তৈরি হয় জুপ্ল্যাঙ্কটন ও অন্যান্য পোকামাকড়। এরাও মাছের খাবার, তাই বাইরে থেকে কৃত্রিম খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। জৈবিক উপায়ে পেস্টের দমন কিভাবে করা হয়, দেখো এই পদ্ধতিতে একটি জীবকে অন্য জীবের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। পরভোগ আর পরজীবীদের মাধ্যমে ফসল ধ্বংসকারী জীবদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। প্রকৃতিগতভাবে কয়েক ধরনের মাকড়সা, বোলতা, ভীমরুল, গঙ্গা ফড়িং ও বেশ কিছু ধরনের পাখি ফসলের শত্রুদের
যেমন মথ, রস শোষক পোকা, ওই চিংড়ে ওই ধরে খায়। তাছাড়া কিছু ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া আর ভাইরাস ফসলের শত্রুদের দেহে পরজীবী রূপে বাস করে ওই সব জীবেদের সংখ্যা নিয়ন্ত্রণ করে। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের মডেল 3টা আলোচনা করব। চলো, যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা, বাই বাই।